একদিন শিয়ালদা আমি খাবার দিতে গেছি, হঠাৎ দেখি মাদার দাঁড়িয়ে আছে, মাদার টেরিজা। अरे कहना क्या चाहते हो? দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তোমরা যদি ভাবো যে তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু না, তিনিও মাদার টেরেজার মতো সাধারণ মানুষের সেবা করেছেন এবং তিনি প্রতিনিয়ত মানুষের জন্য ভেবে চলেছেন এবং শুধুমাত্র পরিবারের কথা না ভেবে তিনি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এবং পশ্চিমবঙ্গের ছাত্র যুবদের প্রতি, সমাজের প্রতি একটা অন্যরকম একটা ভাব রেখে চলেছেন। এই জন্য দেখতে গিয়ে অভিষেক ব্যানার্জি এখনও পর্যন্ত বিধাননগরের একটা বস্তিতে বাস করেন এবং মুখ্যমন্ত্রীর যে ভাইরা আছে তারাও একটা বস্তিতে বাস করে। মুখ্যমন্ত্রীর সমাজসেবা এবং পারিবারিক সেবা এগুলো সত্যি অসাধারণ। তো আজকে এই সমাজসেবা নিয়ে মুখ্যমন্ত্রী আমরা কথা বলবো এবং তিনি ডাক্তারি উকিল উপস্থিত করেন নিজেকে দর্শকের সামনে, তো সেটা নিয়ে কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। একদিন শিয়ালদা আমি খাবার দিতে গেছি, হঠাৎ দেখি মাদার দাঁড়িয়ে আছে, মাদার টেরিজা। হ্যাঁ, মাদার বনগা লোকাল ধরার জন্য শিয়ালদাতে দাঁড়িয়েছিলেন এবং তিনি বনগা যাচ্ছিলেন সুপুরি আনতে, পান খাবেন। তো বয়স হয়ে গেছিল মাদার টেরেসার, তো তিনি পান খাওয়ার জন্য, ওই বনগার সুপারি অনেক বিখ্যাত এবং বনগার বহু মানুষ এই সুপারি ব্যবসায় জড়িত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে খাবার দিতে গেছিলেন, সেই খাবারটা হচ্ছে রাত্রিবেলা তার ঘরে বেঁচে গেছিল। তো সেই বেঁচে যাওয়া খাবারটা তিনি বললেন ফেলে দেবো কেন, তো শিয়ালদায় ওইখানটায় গিয়ে ওখানে দিয়ে আসি, আর কি করবেন। মাদার টেরিজাকে আমি আগে থেকেই চিনতাম। হ্যাঁ, মাদার টেরেজাকে উনি আগে থেকে চিনতেন। মাদার টেরেজার সাথে স্কুলে পড়াশোনা করেছেন এবং মাদার টেরেজার সাথে তিনি বহুভাবে যুক্ত। মাদার টেরেজা সত্যি মুখ্যমন্ত্রীর সাথে সম্পর্ক এত ভালো ছিল যে মুখ্যমন্ত্রী বর্তমান দিনে মাদার টেরেজার মতোই আচরণ করছেন। কারণ পশ্চিমবঙ্গের মানুষের যে সেবা উনি করছেন তাতে মনে হচ্ছে রাজ্যটাকে এরপরে লাটে তুলে দিতে হবে। অর্থ দপ্তর তো আর কদিন পরে বাটি নিয়ে রাস্তায় বেরোবে। কারণ আমার কনস্টিটিউয়েন্সি ছিল ওই 107 নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া কি যেন জায়গাটা না, মাঠটুকু, ওখানে মাদারের একটা আশ্রম চলতো এবং সেই আশ্রমটা মমতা ব্যানার্জি নিজে ওগুলো পরিদর্শন করতেন। উনি রাজনীতিতে আসার পরে তিনি বহু সমাজসেবামূলক কাজ করেছেন। তো এটাও একটা সমাজসেবামূলক কাজ। নিজে বলছিল যে সে খেতে পেত না আগে, সে নাকি 1 টাকা কোনোদিন মাইনে নেয়নি, সে নাকি কখনো তার পরিবারের জন্য কিছু করেনি। সে যে কোথা থেকে কি করতো সেটা হচ্ছে ভগবান জানে আর আল্লাহ জানে। আর এই মাদার টেরেজার ওইখানটায় কোথায় কি খাবার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মাদার টেরেজাকে দেখতে পেয়েছিলেন। তো সে টাকাগুলো উনি কোথা থেকে পেয়েছিলেন? তার ঘরে তো ওনার বাবা নাকি বিপ্লবী ছিল, স্বাধীনতা সংগ্রামী ছিল। তারপরে তিনি কি করে অত ধনী লোক হয়ে গেলেন যে লোককে খাবার দান করতে যাচ্ছিলেন? বাবা যায়। একদিন হঠাৎ রাত 10টায় মাদার আমাকে ফোন করেছে। সত্যি কথা বলতে ওই শহরের যে ঘিঞ্জি বা বস্তি এলাকায় ওই যে আশ্রম ছিল সেখানটায় ওই সময় ফোন ছিল বলে আমার হয়তো মনে পড়ছে না। আর মমতা ব্যানার্জির যে স্মৃতিচারণা, সেই স্মৃতিচারণা যে আগে আমরা দেখেছি কত কত ভুল বেরিয়েছে, আর ইনি যে কতটা ঢপ মারতে এক্সপার্ট সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। পরে বলছে মমতা ক্যান ইউ হেল্প মি, মমতা ক্যান ইউ হেল্প মি। মাদার ফোন করে বলছে মমতা তুমি আমাকে হেল্প করতে পারবে। মানে মাদার জানে যে মমতা পুরো দয়াময়ী এবং মমতাময়ী। পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভাবলেও কি হবে, মমতা আগে থেকেই ভাবছে। এমন তিনি ঢপ মারতে পারেন, সত্যি এটা পুরো ভাবার বাইরে। আমি তখন বললাম হোয়াট হ্যাপেন্ড মাদার, তখন মাদার বলল দেখো অনেক গুন্ডারা এসে না, সিপিএম এর গুন্ডারা এসে আমার আশ্রমটা দখল করে নিচ্ছে। সিপিএম এর গুন্ডারা এসে তার আশ্রম দখল করে নিচ্ছে, এটা একটা কথার কথা হলো? আর তৃণমূলের গুন্ডারা যে বর্তমান দিনে সব স্কুল, জমি, বাড়ি সব কিছু দখল করে নিচ্ছে মানুষের, তখন কোনো ব্যাপার নয়। তখন মাদার টেরেসা তোমাকে ফোন করেছিল, এখন তোমার ভিডিওরা সব মুখ চুপ করে বসে আছে। তৃণমূলের যে নেতারা তারা তো সব কিছুই সরকারের খাস জমি লুটে লুটে খাচ্ছে, তখন তোমার কাছে ফোন যাচ্ছে না। মাদার টেরেসা তোমায় ফোন করেছিল, সিপিএম এর আমলে সে খারাপ অবস্থাতে ছিল। এই যে কোন সাল বা কী ব্যাপার সেটা বললে আমরা একটু ঘেঁটে দেখতাম আর কি। ঢপ মারার আর কোনো জায়গা পায়নি। সত্যি কথা বলতে হলে তার গাত্র জ্বালা ধরে যায়। একটা জিনিস হচ্ছে কি, যেই কংগ্রেস খারাপ কাজ করেছিল বলে মুখ্যমন্ত্রী কংগ্রেস ছেড়েছিলেন, সেই কংগ্রেসের সাথে জোট করে তিনি এখন ইন্ডিয়া জোটের শরিক হয়ে গেছেন। এগুলো তো বাটপাড়ি, এগুলো চোরের ওপর বাটপাড়ি হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মেয়ে নয়, হচ্ছে কিরণ মালা, সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাবে। মাদারের বাচ্চা। আমি সেই রাতে ছুটে গিয়েছিলাম রাত্রি 11টার সময়। তারপরে সেখানে গিয়ে এমন বিপ্লব করলাম, সব গুন্ডারা যারা এসেছিল দখল করতে সব পালিয়ে গেছিল। আমাদের মুখ্যমন্ত্রী আন্দোলন আর বিপ্লব এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। আসলে তিনি তো কিছুই করেননি, সেই জন্য হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এত বড় বড় কথা বলছেন। তো একটা জিনিস হচ্ছে কি, যে তিনি আন্দোলন করলেন, দিতে গুন্ডারা চলে গেল। তখন যদি সিপিএমের রাজ ছিল, সিপিএম তোমাকে এমনি এমনি ছেড়ে দিল? তোমায় এত বাড়ি মারলো, এত অত্যাচার করলো, তারপরেও তুমি এত সুস্থ সবলভাবে বেঁচে আছো, হাঁটাচলা করছো, খাবার দাবার সব কিছুই খাচ্ছ, শুধু শুধু সিপিএমের নামে দোষ দিচ্ছ। আর সিপিএম কি করেছে না করেছে বা সিপিএম দলটার আদর্শ কি সেটা কেরালার মানুষ জানে। কেরালাকে 1 নভেম্বরে দরিদ্রমুক্ত রাজ্য হিসাবে ঘোষণা করবে কেরালার সরকার।
তো সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গকে পুরোটাই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী লোকেদের রাজ্য হিসাবে ঘোষণা করাটা মনে হচ্ছে মমতা ব্যানার্জি সেটাই পারবে। তো একটা জিনিস এখানটায় বুঝতে হবে যে সর্বদা সিপিএম, কংগ্রেস, বিজেপি এদের উপরে দোষ ঠেলে দিয়ে নিজের স্মৃতিচারণা করতে গিয়ে অন্যান্য যে নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে বিপদে ঠেলা হচ্ছে, আর কিচ্ছু না। शाबाश बेटा, बहुत बढ़िया। ডিহাইড্রেশন হলে ওআরএস হচ্ছে একমাত্র, অথবা আপনি নুন চিনির জল খান না। মমতা ব্যানার্জি কিন্তু একাধারে রাজনীতিবিদ, আবার একাধারে তিনি সাহিত্যিক, অপরদিকে তিনি একজন গীতিকার এবং সুরকার, আবার অপরদিকে তিনি একজন ডাক্তার। তো তিনি বলছেন ডিহাইড্রেশন হলে তোমরা জল খাও, নাহলে মুতে খাও, মুতে হিসির সাথে একটুখানি চিনি মিশিয়ে খেয়ে নাও, এবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কোন মানুষ কি খাবে সেটাও তিনি ঠিক করে দেবেন। যেরকম ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে ভিজে গেছিলেন, তখন বলেছিলেন বাড়ি যান, বাড়ি গিয়ে স্নান করে একটা অ্যালার্জির ট্যাবলেট খেয়ে নেবেন, দিলে সব ঠিক হয়ে যাবে। তো মুখ্যমন্ত্রী তিনি এত বড় মাপের ডাক্তার হয়ে কেন মুখ্যমন্ত্রিত্ব করে সময় নষ্ট করছেন? তার বদলে যদি 2-1000 মানুষের সেবা করেন তাহলে হয়তো ভগবান তাকে ভগবত প্রাপ্তি করাবে। আমি প্রথমেই একটা ওআরএস খেলে নাকি প্রেশার বেড়ে যায়। সরি, আমি ডাক্তার নই, এই কথার উত্তর দিতে পারবো না। উত্তর যদি দিতে পারবে না তাহলে বলছিলে কিসের জন্য? ঢ্যামনামো, বজ্জাতি সব কিছু তো তোমার মধ্যে পুরো ভরে ভরে ঢোকানো আছে। তো তুমি যদি বলতে পারবে না তাহলে তুমি সাধারণ মানুষকে ওআরএস খাওয়ার জন্য পরামর্শ কেন দিচ্ছিলে? কারণ কি ভাইপো ওআরএস এর কোম্পানি চালাচ্ছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ভাইপো রঙের দোকান খুললো বলে পশ্চিমবঙ্গ রং হলো, পুরো পশ্চিমবঙ্গে নীল সাদা রঙে ভরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। সেই রঙগুলো যাচ্ছে কিন্তু ভাইপোর দোকান থেকেই। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর নতুন ক্যাপাসিটি। আর পশ্চিমবঙ্গের রিঙ্গেল, একটা স্যালাইন, ওআরএস, এগুলো হচ্ছে সব ডুপ্লিকেট মমতা ব্যানার্জির কোম্পানি বার করে দিয়েছে। তো আপনারা যত পারবেন ওআরএস খান, প্রেশার বাড়লে যা হবে সব আপনাদের দোষ। সেগুলো মুখ্যমন্ত্রী কিন্তু ডাক্তার নয়, জানেন না, কিন্তু তিনি ক্যামেরার সামনে বলছেন। নাটক কম করো প্রিয়। ওআরএসে প্রেশার বেড়ে যায়, যার প্রেশার থাকে সে তো প্রেশারের ওষুধ খায়। সত্যি তো গ্যাস অ্যাসিডিটি যাদের হয় তারা হচ্ছে পিৎজা, বার্গার যা পারবে খাও, কিন্তু তারা তো গ্যাসের ওষুধ খাচ্ছ, তাই না? তারপরে মানার কি দরকার? কোনো কিছু নিয়ে সাবধানতা অবলম্বন করার দরকার নেই, সব কিছু ওষুধের উপরে ছেড়ে দিয়ে তোমরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারো মুখ্যমন্ত্রীর কথাতে। যেমন করে তিনি ওএমআর শিটগুলো একটা কোম্পানির উপরে ছেড়ে দিয়েছিলেন, এবার সেই কোম্পানি যা করার করেছে। বর্তমান দিনে দেখা গেছে সব 26,000 লোকের চাকরি চলে গেল। মুখ্যমন্ত্রী এমনই মুখ্যমন্ত্রী। আসলে কি জানো তো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা একজন। সংসার সামলানোর থেকে রাজ্য সামলানো কঠিন ব্যাপার, সেটা ওনার দ্বারা ভালোভাবে হচ্ছে না, আর উনি ছাড়বেনও না, জেদি মানুষ। আর কত নাটক দেখবে বাংলাবাসী? বাংলাবাসীকে এরা কি ভেবে রেখেছে সেটাই তো বুঝতে পারছি না। এই ঢপবাজি, চিটিংবাজির পরে কল্যাণ ব্যানার্জি দুর্গাপুজোতে দেখলাম সেখানটায় নাটকবাজি করলো, আবার দেখলাম কালী পুজোয় নাটকবাজি করছে। এই নাটক করতে করতে তো পশ্চিমবঙ্গের মানুষকে পুরো রসতলে নিয়ে যাবে। কারণ ভগবানের সাথে ইয়ার কি, ভগবানের গায়ে হাত দিয়ে, ভগবানের কাঁধে হাত দিয়ে হাত ধরে, এগুলো কি চলছে? ভালোবাসা দেখাচ্ছ? সারা দিন রাত্রি মহিলাদেরকে উল্টোপাল্টা কটূক্তি করে তারপর তুমি ভগবানকে পিরিত মারাতে এসছো। এই কালী ঠাকুরের খড়গ যেদিন তোমার গর্দানে বসবে সেই দিন তুমি বুঝে যাবে এতটা পরিমাণে ঢ্যামনামও পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। আর অতিভক্তি চোরের লক্ষণ, সেটা তো তোমরা জানো। এই কোন জায়গার মাল এটা? এখানে দুটো লাথি মেরে ওই প্যান্ডেল থেকে বার করে দেওয়া উচিত। কারণ ঠাকুরের পুজো নিয়ে যে নাটক করছে, নিজেকে কি সাধক মনে করে, সারাদিন মলমূলকে ঘুরে বেড়ায়, মহিলাদেরকে কটূক্তি করে এবং সারাদিন এই তৃণমূলের মমতার নাম জপতে থাকে। রাত্রিবেলা হলে এই কালী ঠাকুরের কথা মনে পড়ে যায়। এই ঢ্যামনাম, মানে এদেরকে কি করা উচিত বলে তোমার মনে হয়? গুটকা ঢুকিয়ে রেখেছে না, সে গুটকার যে ছোট ছোট যে সুপুরিগুলো হয় না, সেই সুপুরিগুলো এক এক করে সেই মায়ের উপরে পড়ছে। এই নাটকবাজি করতে গিয়ে মাকে পুরো মানে এঁটো করে দিচ্ছে। সেই মায়ের উপরে পানের থুতু এবং মদের যে থুতু সেগুলো পড়ছে মায়ের উপরে। আর একটু তো অন্তত নাটকবাজিটা কম করো। ফুটেজ খাওয়ার জন্য যা ইচ্ছে তাই মাকে ধরিয়ে কাঁদছে, আবার সেখানটা ক্যামেরা নিয়ে নাটক হচ্ছে। তুমি যদি অত ভক্তিমান, তুমি যদি অত ভক্তি মায়ের প্রতি দেখাতে চাও, ক্যামেরা নিয়ে তুমি ভক্তি দেখাচ্ছ? সালা চিটিংবাজ লোক কোথাকার, অসভ্যের শেষ নেই। ঠাকুর রচনা নিয়ে সেগুলোকে নিয়ে তোমরা আরম্ভ করে দিয়েছো। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं।
এখান থেকে তলা থেকে একটা লাত মারতো তোমাকে, তুমি চলে যেতে একদম গেটের বাইরে, আর কোনো কিছু হতো না। ঢ্যামনামি করতে করতে কল্যাণ ব্যানার্জি লাস্টে ঠাকুরকে নিয়ে ঢ্যামনামি করা শুরু করেছে। এই জন্যই ওনার পরিবারে শান্তি নেই, এটাই হচ্ছে প্রধান কারণ। তিনি মানুষকে যেভাবে কটূক্তি করেন, তিনি মানুষের জন্য যেভাবে খারাপ কাজ করে চলেছেন প্রতিনিয়ত। তো একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে যে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে তৃণমূল সরকার প্রচুর পরিমাণে খেলছে। তার প্রকৃষ্ট প্রমাণ এটা। দুর্গাপুজোতে নাটক করলো, আমরা ভাবলাম কি যে হ্যাঁ দুর্গা ঠাকুর তো, ওনাকে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু সেম কালী পুজোতে, তারপর আবার লক্ষ্মী পুজো আসবে তখন সেরকম, গণেশ চতুর্থী আসবে সেই রকম। তো ভাই তুই পুজো কেন করছিস? মায়ের পা ধরে কাঁদতে থাক, আর আমি লোক কথাকার। কত পাতেলা। তো তোমাদের এই হারামিগিরি কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।